হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 11th-এর যে প্রথম চ্যাপ্টার রয়েছে যার নাম কি রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, সেটা স্টার্ট করেছি। আজ লেকচার নাম্বার 2 কমপ্লিট করব। তো আমরা লেকচার নাম্বার 1 হচ্ছে গেল-ওসাকের গ্যাস আয়তন সূত্র পর্যন্ত পড়েছিলাম। যে পাঁচটা সূত্র ছিল, কিসের ওপরে সূত্র ছিল? রাসায়নিক সংযোগ সূত্রাবলী বা ল অফ কেমিক্যাল কম্বিনেশনস। সেই পাঁচটা সূত্র আমরা পড়েছিলাম, কিছু আমরা প্রবলেমও করেছিলাম, আর গেল-ওসাকের গ্যাস আয়তন সূত্রটা পড়েছিলাম, কিন্তু তার প্রবলেমটা করিনি। আজকে আমরা গেল-ওসাকের গ্যাস আয়তন সূত্রটা আরেকবার রিভিশন করব, প্লাস তার প্রবলেম করব। দেখো কি বলছে। গেল-ওসাকের গ্যাস আয়তন সূত্র মানে কি? ধরো এখানে যেমন হাইড্রোজেন অক্সিজেন মিলে কি তৈরি করছে? জল তৈরি করছে। আবার এখানে যদি এইভাবে করো, 2H2 প্লাস O2 মিলেও কি তৈরি করবে? 2H2 তৈরি করবে। তাহলে যে আয়তন, এর আয়তন কত? সামনে যেটা থাকবে এর আয়তন যা আছে সামনে, এর আয়তন যা আছে তার, এদের অনুপাতটা কি থাকবে? সরল অনুপাতে, 2:1:2। এই অনুপাতে থাকবে, সরল অনুপাতে থাকবে। যে কোনো অনুপাত থাকতে পারে, যে কোনো ভাবে থাকতে পারে, কিন্তু সরলে থাকবে, সরল অনুপাতে থাকবে। বোঝা গেল কি বললাম? মানে 1:3:5 যেরকম থাকতে পারে, 1:3:5:9 এরকম ভাবে থাকতে পারে। এগুলোকে কি বলে? সব সরল অনুপাতে থাকে। তাহলে গেল-ওসাকের গ্যাস আয়তন সূত্রটা আমরা পড়েছি। এরপরে দেখো কি বলছে, এর ওপরে বেস করে আমরা দুটো তিনটে অঙ্ক করব। তো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা একবার দেখো। বলছে একই চাপ ও তাপমাত্রায় দুই আয়তন ওজনের সংকেত কি হয়? O3। ওজন গ্যাসের বিয়োজনে 3 আয়তন অক্সিজেন পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম কথা বলে দিয়েছে যে চাপ আর তাপমাত্রাকে যদি সেম রাখো, তাহলে ওজন গ্যাস ভাঙলে মানে 2 মোল ওজন গ্যাস ভেঙে 3 মোল অক্সিজেন পাওয়া যায়। এই প্রথম লাইনটার মানে 2 মোল অক্সিজেন ভেঙে 3 মোল, 2 মোল ওজন ভেঙে 3 মোল অক্সিজেন তৈরি হয়। বা এইভাবে বলতে পারো 2 গ্রাম অক্সিজেন ভেঙে 3 গ্রাম, 2 গ্রাম ওজন গ্যাস ভেঙে 3 গ্রাম অক্সিজেন তৈরি হয়, এইভাবে বলতে পারি। তাহলে এখানে কি বলছে? 40 ml ওজন ও অক্সিজেনের মিশ্রণ উত্তপ্ত করে আবার একই চাপ ও তাপমাত্রায় নিয়ে এসে দেখা গেল নতুন আয়তনের মান হয়েছে 42 ml। এটার মান। তো এই যে 40 ml-টা রয়েছে না, 40 ml ওজন আর অক্সিজেন, 40 ml কি রয়েছে? ওজন আর অক্সিজেনের মিশ্রণ রয়েছে। এই অক্সিজেনের মিশ্রণে আমি অক্সিজেনের পরিমাণটা ধরে নিচ্ছি, অক্সিজেনের পরিমাণটা যদি আমরা ধরে নিই, বা অক্সিজেন না, বা ওজনের পরিমাণটা ধরে নিই, ওজনটা দেখে নিচ্ছি আমরা। ওজনের পরিমাণটা আমরা ধরে যদি নিই, তাহলে কি করতে পারি? দেখো, ওজনের পরিমাণটা যদি আমরা ধরি তাহলে কি হবে? তাহলে আমরা 40 ml যেটা রয়েছে, তাহলে আমরা কি লিখছি দেখো, 40 ml মিশ্রণে, 40 ml মিশ্রণে O3 এর আয়তন, কত? x ml। তাহলে 40 ml মিশ্রণে অক্সিজেনের আয়তন কত হবে? টোটাল কত রয়েছে? 40। তার থেকে এক্স বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকবে? 40 - x ml। 40 - কত? x ml। তাহলে এই 40 - xটাকে ব্যাকেটে রাখছি, ml। এটা। এইবার যে প্রথম যে লাইনটা লিখেছে ওটা আমরা লিখব। দেখো, ওটার জন্য আমরা একটা স্লাইড নিচ্ছি, ওটাকে আমরা বুঝবো। দেখো, বলে দিয়েছে অক্সিজেন ভেঙে, ওজন ভেঙে কি তৈরি করছে? অক্সিজেন। ওজন ভেঙে, বিয়োজন মানে ভাঙা, এটা তৈরি হচ্ছে। এটা কত ml ভাঙছে? 2 ml O3 ভাঙছে। 2 ml O3 ভেঙে 3 ml কি তৈরি করছে? 3 ml O2 তৈরি হচ্ছে। 3 ml O2 উৎপন্ন হয়, লিখছি আমরা, উৎপন্ন হয়। তাহলে 1 ml এ কত হবে? 1 ml O3 ভেঙে 3/2 ml O2 উৎপন্ন হবে। এইবার আমার কত ml অক্সিজেন, কত ml ওজন গ্যাস রয়েছে 40-এ? দেখো, যদি দেখো 40 ml মিশ্রণে কত ছিল? x ml। তাহলে x ml ভেঙে কত তৈরি হবে সেটা দেখে নিই। তাহলে x ml O3 ভেঙে কত তৈরি হবে? 3x, এক্সটার সাথে গুণ হবে বাই 2 ml O2 উৎপন্ন হয়। বোঝা যাচ্ছে কি বললাম? এইবার এই লাইনটা পড়ো, এই লাইনটা বলছে আবার একই চাপ আর তাপমাত্রা, মানে চাপ আর তাপমাত্রা যদি সেম থাকে, তাহলে অণুর সংখ্যা কি হয়? মানে আয়তনের সংখ্যা বলতে পারো, অণুর সংখ্যা বাদ দাও, আয়তনের সংখ্যা কি থাকবে? সেম। মানে আয়তনের পরিমাণ কি থাকবে? সেম। সংখ্যা নয়, সরি, আয়তনের পরিমাণ কি থাকবে? সেম। মানে আগে যে আয়তন ছিল আর পরে যে আয়তন ছিল সেম। এইবার এখানে কার আয়তন দিয়েছে দেখো, নিয়ে গেলে দেখা গেল নতুন আয়তনের মান হয়েছে 42 ml।
এই যে 40 ml ওজন ও অক্সিজেন মিশ্রণে উত্তপ্ত করে আবার একই চাপ ও তাপমাত্রায় নিয়ে গেলে দেখা গেল নতুন আয়তনের মান হয়েছে কত? 42 ml। নতুন আয়তনের মান হয়েছে কত? 42 ml। যদি 42 ml হয়, এটা মানে 42 ml যদি এটা হয় মানে অক্সিজেনের, তাহলে আগে অক্সিজেনের আয়তন কত ছিল সেটা দেখতে হবে, আর পরে কত আসছে। তাহলে দেখো, অক্সিজেনের মোট আয়তনটা আমরা বের করবো এবার। তাহলে অক্সিজেনের মোট আয়তন কি করে বের করছি দেখো, O2 এর মোট আয়তন, O2 এর মোট আয়তন, O2 এর মোট আয়তন দেখো, মোট আয়তন কি করে আসবে? অক্সিজেনের 40 ml অক্সিজেনের আয়তন কত ছিল? 40 ml অক্সিজেনের আয়তন কত ছিল? এই যে 40 - x, তাহলে 40 - x ছিল। আর সঙ্গে কত যোগ হচ্ছিল, কত অ্যাড হচ্ছিল? অক্সিজেন, ওজন ভেঙেই তো অক্সিজেন তৈরি হচ্ছে, তাহলে ওজন ভেঙে যখন অক্সিজেন তৈরি হচ্ছে, তাহলে ওজন ভেঙে x গ্রাম ওজন ভেঙে কত মোল, কত ml অক্সিজেন তৈরি হচ্ছিল? 3x/2, 3x/2। এইটা হচ্ছে এত ml আসছে কি O2 আয়তন। তাহলে এখান থেকে যদি আমরা করি, তাহলে এখানে আমরা যদি লিখি 40 - x প্লাস 3x/2 এত ml, তাহলে এইটা এটা এলসিএম করলে কত আসবে দেখো, 40 পড়ে থাকবে, এটা 2 হবে, তাহলে প্লাস এক্স বাই 40 + x/2 ml। যদি এই ক্যালকুলেশন না বোঝো তাহলে আমাকে বলবা, কমেন্টে জানাবো, আমি ভেঙে দেখাবো এখান থেকে কিভাবে করতে হয়। বোঝালে কি বললাম? তাহলে এই মানটারই মান, এই মানটাই কত দেওয়া আছে বইয়ে, এই মানটাই বইয়ে দেওয়া আছে 42। তাহলে আমরা লিখতে পারি কোশ্চেন অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে প্রশ্ন অনুযায়ী কি লিখতে পারি, প্রশ্ন অনুযায়ী দেখো 40 + x/2 এর মানই কত দেওয়া আছে 42। তাহলে এখান থেকে x/2 সমান সমান এই 40 ওই পাশে গেল, তাহলে 2 হলো, বাদ দিলে 2, তাহলে x এর মান কত আসছে আমাদের 4। তাহলে কত ml ছিল, কত ml ছিল 4 ml। তাহলে বইয়ে কি চেয়েছে দেখো, বইয়ে চেয়েছে যে গ্যাস মিশ্রণে, গ্যাস মিশ্রণ মানে টোটাল যে মিক্সচার ছিল কত 40 ml, এই 40 ml ওজনের শতকরা আয়তন কত, 40 ml মিশ্রণে ওজনের শতকরা আয়তন কত, ওজন কত আছে এর মধ্যে 4 রয়েছে, ওজন কত রয়েছে 4 রয়েছে, তাহলে O3 শতকরা পরিমাণ কত হবে, তাহলে O3 এর শতকরা পরিমাণ, O3 এর শতকরা পরিমাণ কত হবে, নিচে তো টোটাল ছিল কত 40, ওপরে কত 4 ইন্টু কত হবে 100, তাহলে এই শূন্য আর শূন্য কাটছে, আর এই 4 4 কাটছে, তাহলে কত আসছে 10%। বোঝা গেল কত আসছে 10%, এটাই এর উত্তর। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। বলছে 2 নম্বর কোশ্চেন, এটাও গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্রের উপর বেস করে 40 ml H2 ও 32 ml Cl2 গ্যাসের একটি মিশ্রণকে সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে বিক্রিয়া শেষে প্রাপ্ত গ্যাসীয় মিশ্রণের আয়তন পূর্বের আয়তনের সমান হয়। মিশ্রণে জল যোগ করে ঝাঁকালে আয়তন হ্রাস পেল হচ্ছে 8 ml। পরীক্ষায় জানা যায় যে 8 ml আয়তন শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস বর্তমান 8 ml এ শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস আছে। তাহলে গণনার সাহায্যে দেখা গেল পরীক্ষালব্ধ ফলাফল গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র সম্মত, মানে গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র মেনেছে, এটা তুমি দেখাও। তাহলে এখানে যদি আমরা, এখানে আর জায়গা নেই, তাহলে স্লাইড নিচে দেখো কি কি বিক্রিয়া করছে, হাইড্রোজেন গ্যাসের সঙ্গে Cl2 গ্যাস, এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করবে, 2HCl তৈরি করবে, এটাও গ্যাস হবে। এই রিয়াকশনগুলো মনে রাখতে হবে। এইটা কত ml দেওয়া আছে, 40 ml দেওয়া আছে, দেখে নাও একবার। এই যে 40 ml রয়েছে, আর ওটা কত 32 ml, তাহলে এইটা কত এসছে 32 ml রয়েছে, এটা কত এসছে 32 ml রয়েছে। তাহলে টোটাল কত হলো 72 ml, টোটাল 72 ml। তাহলে বিক্রিয়ার আগে আর পরে 72 ml হওয়ার কথা, এদিকে 72 ml আছে, ওইদিকে কত 72 ml হওয়ার কথা, কিন্তু বইয়ে বলেছে যে 72, এই যে এখানে শেষে প্রাপ্ত গ্যাসীয় মিশ্রণ আয়তন পূর্বের আয়তনের সমান হয়, কিন্তু মিশ্রণে জল যোগ করে ঝাঁকালে আয়তন কত পেয়েছে হ্রাস, আয়তন কি হয়েছে হ্রাস পেয়ে গেছে। তাহলে এইদিকেও কত থাকতো, এদিকে কত হতো 72 ml হতো, কিন্তু 72 ml না হয়ে 8 ml কম হয়েছে। এই 72 ml না হয়ে কত ml কম হয়েছে, 8 ml কম হয়েছে। তাহলে 8 ml কম হলে এটা কত আসছে 64 ml। তাহলে এইটা আসছে কত আমাদের 64 ml। বলছে এই 8 ml কম হওয়ার কারণ কি, বলছে পরীক্ষায় জানা গেছে যে 8 ml আয়তনে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস আছে। তার মানে এর মধ্যে এখানে যে তুমি 8 ml বাদ দিয়েছো, এই 8 ml কে এসছে, এই 8 ml বাদ দিয়েছো মানে এই 8 ml কার জন্য বাদ হয়েছে, হাইড্রোজেন গ্যাসের জন্য। তাহলে হাইড্রোজেন গ্যাস আগে কত ছিল 40 ছিল, তার থেকে 8 বাদ দিয়ে দাও, তাহলে এদিকে কত পড়ে থাকছে, তাহলে এইদিকে থাকছে আমাদের 32 ml। তাহলে আমরা হাইড্রোজেন গ্যাসের অনুপাত যদি করি,
হাইড্রোজেন গ্যাস, Cl2 গ্যাস আর কি HCl গ্যাসের অনুপাত যদি করি, হাইড্রোজেন গ্যাস কত আসছে আমাদের 32 এসছে, Cl2 কত এসছে 32 এসছে, আর এটা কত এসছে 64, তাহলে এটা 1:1:2, তাহলে এটা কিসের সূত্র এসছে 1:1:2 সরল অনুপাত এসছে, মানে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র ফলো করে। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র কি করছে, ফলো করছে। বোঝা যাচ্ছে? না বুঝলে কমেন্টে জানাতে হবে, আমি আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, পরে আসো। কোথায় গেল? এই দেখো, এই যে কোশ্চেনগুলো দেখছো, এই কোশ্চেনগুলো হচ্ছে ছায়া প্রকাশনের যে বইটা রয়েছে, সেই বইটার যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন তোলা এখানে। এর মধ্যে আমি কি কি করবো দেখো, ছায়া প্রকাশনী তো থাকবেই, প্লাস এনসিআরটি থাকবে। এনসিআরটিতে এর মধ্যে কিছু নেই, যেটুকু পড়ালাম এনসিআরটিতে এর মধ্যে তেমন কিছু কোশ্চেন বা কিছু নেই। এনসিআরটি তো থাকবেই, প্লাস এটা থাকবে, প্লাস যে পিওয়াই কি রয়েছে না, যেরকম ধরো ইংলিশ বইগুলো রয়েছে, সেই ইংলিশ বইয়ের কোশ্চেনও এখানে করানো হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কনসেপ্ট তো ক্লিয়ার করি, তারপর কোশ্চেন করাচ্ছি। এবার একটি কি বলছে, প্রথম কোশ্চেনটা বলছে একটি সমিত রাসায়নিক সমীকরণ। সমিত রাসায়নিক সমীকরণ মানে কি? ধরো এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করেছে, মাঝখানে প্লাস থাকবে, একে সমিত সমীকরণ বলে, দুদিকের ব্যালেন্স সেম থাকবে। কোনটি সঙ্গতপূর্ণ? তাহলে এটা এরম থাকলে কোন সূত্রে অ্যাপ্লাই করা হয়? আমরা প্রথমেই পড়েছিলাম কি, ল অফ কনজারভেশন অফ মাস, মানে কি ভরের নিত্যতা সূত্র। তাহলে এটার অপশনের উত্তর কি হবে, ভরের নিত্যতা সূত্র। তাহলে এটার উত্তর কি হলো, ভরের নিত্যতা সূত্র। বোঝা গেছে? পরে কোশ্চেন আসো। এত এমএল বলছে, এত লিটার সিও এত লিটার O2 এর সঙ্গে যুক্ত হয়ে এত লিটার CO2 উৎপন্ন করে, একই চাপ ও তাপমাত্রায় আয়তনের পরিমাপ করা হয়েছে, এই তথ্য কোন সূত্র সম্মত? তাহলে দেখো কি বলছে, এত লিটারের সঙ্গে এত লিটার যুক্ত হয়ে এর মধ্যে কোনটা হবে। তাহলে দেখো আমি যে এটা রয়েছে, দেখো এই দুটো যোগ করে কখনো এটা পাচ্ছ তুমি পারবা না, তাহলে এটা তো প্রথম কথা, এটা এই ওটা নেই এখানে, ওই ইয়েটা নেই যেটা হচ্ছে ভরের নিত্যতার সূত্র, ফলো হবে না। যেহেতু একই চাপ আয়তন রয়েছে, একই চাপ ও তাপমাত্রা সেম থাকলে কোন সূত্র হয়, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র হয়, এটাই হবে। তাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখো, সিও ইস টু O2 ইস টু কত আসবে, CO2 এসছে, যদি এটা আসে, এটা কত এসছে আমাদের 0.64 লিটার, এটা কত আসছে 0.32 লিটার, এটা কত আসছে 0.64 লিটার। পয়েন্ট পয়েন্ট সব তুলে যাচ্ছে, এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে পয়েন্ট তুলে দাও, এটা পয়েন্ট তুলে দাও। তাহলে এটা কত আসছে 64, H2 কত আসছে 32, H2 কত 64। তাহলে 32 দিয়ে এটাকে ভাগ করলে 32 দোকানে কত 64, H2 1, H2 কত 2। তাহলে 2:1:2 অনুপাতে এসছে, মানে কোন সূত্র ফলো করে, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র ফলো করে। পরে কোশ্চেন আসো, বলছে কোন যৌগ রয়েছে নিচের কোন যৌগ জোটটি ক্ষেত্র গুণানুপাত সূত্র প্রযোজ্য। গুণানুপাত সূত্র মানে কি, গুণানুপাত সূত্র মানে কি ল অফ মাল্টিপল প্রপোর্শনস। কি সূত্র ফলো করে, মাল্টিপল সূত্র, মাল্টিপল প্রপোর্শনস ফলো করবে, মাল্টিপল প্রপোর্শন কি করবে, ফলো করবে। তাহলে এইটা গণনাপাত সূত্র মানে কি, ল অফ মাল্টিপল প্রপোর্শনস, লজ অফ মাল্টিপল প্রপোর্শনস। তো দেখো, জল আর হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে, জল আর ভারী জল রয়েছে, পটাশিয়াম ক্লোরাইড রয়েছে, পটাশিয়াম ব্রোমাইড রয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড রয়েছে, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। এখানে দেখো, এটাতে তুমি যদি লেখো, এইটা হচ্ছে, এটাতে কি সংকেত হচ্ছে, জল, H2O। তাহলে একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। এটাই নি, পিঙ্ক কালার নিলাম, এটা জল, আর ভারী জলের সংকেত কি, D2O, না, D2O। এইটা যদি দেখো জল, আর হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত কি হবে, H2O2 হবে। পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি হয়, KCl হয়, এটা কি হয়, KBr হয়। এটা কি ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত কি, MgO হয়। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি হয়, MgOH, তার হোল H2 হয়। যখন লজ অফ মাল্টিপল প্রপোর্শনস কখন অ্যাপ্লাই হয়, যখন এটাতে দেখো প্রথমটায় যে জল রয়েছে, পরেরটাতে কি রয়েছে, হাইড্রোজেন অক্সিজেন, মানে এখানে যে যেই এলিমেন্ট থাকবে এখানেও সেম এলিমেন্ট, এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এখানেও হাইড্রোজেন অক্সিজেন, কিন্তু এখানে দেখো H2O তো রয়েছেই, কিন্তু এখানে D2O রয়েছে, মানে অক্সিজেন রয়েছে কিন্তু হাইড্রোজেন নেই, তাহলে এটা আর অ্যাপ্লাই করা যাবে না। একইভাবে KCl এ দেখো, এখানে তো কে রয়েছে, এখানে কে রয়েছে, কিন্তু এখানে Cl ছিল, এখানে Cl থাকার কথা না, থেকে কি রয়েছে, Br রয়েছে, তাহলে এটাও অ্যাপ্লাই হবে না। আর এখানে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে Mg রয়েছে, এখানেও Mg রয়েছে, কিন্তু এখানে অক্সিজেন, এখানে হাইড্রো, এখানে কি রয়েছে, অক্সাইড রয়েছে, OH রয়েছে, তাহলে এটাও অ্যাপ্লাই হবে না।
বোঝা গেল কি বললাম, এটাও অ্যাপ্লাই হবে না। আর তুমি প্রথমটা দেখো আমরা কিভাবে করেছিলাম, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি করছে, প্রথম তৈরি করছে জল, পরে তৈরি করছে কি H2O। এই এলিমেন্টগুলো সেম হতে হবে, যেটা আমরা এতক্ষণ বোঝালাম। তাহলে একটাকে ফিক্সড করে দিচ্ছি, এটাকে ফিক্সড করলাম। তাহলে ফিক্সড করলে, এটাকে ফিক্সড করলে দেখো হাইড্রোজেনকে ফিক্সড করেছি, তাহলে এটা কত আসছে ফিক্সড করলে, এটা H2O2, হ্যাঁ H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে এটা ফিক্সড করেছি, তাহলে এটা 1, এটা কত 2, তাহলে H2 কত আসছে 1:2। তাহলে এটা কিসের সূত্র, লজ অফ মাল্টিপল প্রপোর্শনের সূত্র। বোঝা গেল কি বললাম। বা ঠিক যদি মনে করো তাহলে কি হবে, এই এলিমেন্ট দুটো প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে সেম, মানে এখানে এই অঙ্কে না, মানে যা থাকবে তাই, যেরকম এটাতে দেখো পটাশিয়াম ক্লোরাইড ছিল না, সি অপশনটা দেখো পটাশিয়াম ক্লোরাইড ছিল, আর পরটায় কি ছিল পটাশিয়াম ব্রোমাইড ছিল। তাহলে এখানে কে রয়েছে, এখানেও কে, তাহলে এখানে সিএল থাকলে এখানেও সিএল, অথবা এখানে বিআর থাকলে ওখানেও বিআরই থাকতে হবে। বোঝা যাচ্ছে কি বললাম। পরে কোশ্চেন আসো, কি বলছে দেখো, বলছে কার্বন ও অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে দুটি পৃথক যৌগ কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গঠন করে। ওই যৌগ দুটিতে কার্বন অক্সিজেনের ভরের অনুপাত যথাক্রমে 3:4 এবং 3:8। এই তথ্যগুলি কোন সূত্রের দৃষ্টান্ত স্বরূপ, মানে দৃষ্টান্ত স্বরূপ মানে কোন সূত্র অ্যাপ্লাই প্রযোজ্য, এক্ষেত্রে এক্ষেত্রে কোন সূত্র কি হবে প্রযোজ্য হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি না, আমরা কিভাবে করব দেখো, কি রয়েছে, কার্বন আর অক্সিজেন পরস্পর যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড তৈরি করেছে। তাহলে দেখো কার্বন আর অক্সিজেন জুড়ে দাও, জুড়ে প্রথমে কি তৈরি করেছে কার্বন মনোক্সাইড সিও, পরে আবার ওটাই দেখো যুক্ত হয়ে কি তৈরি করেছে কার্বন ডাইঅক্সাইড, পরে কি তৈরি করেছে CO2 তৈরি করেছে না, CO2 তৈরি করেছে। তাহলে CO2 তৈরি করলে দেখো এইটা আর এইটা, তাই তো, মিলে এইটা তৈরি করেছে, আর এখানে এইটা তৈরি করেছে। যদি এইটা এটা তৈরি করে থাকে তাহলে আমরা একে কিভাবে লিখতে পারি, তাই তো, একে আমরা কি লিখবো দেখো, কার্বন এখানে কত আসছে, কার্বন কত আসছে 12, কার্বন আর অক্সিজেনের অনুপাত কত আসছে ও প্রথমটা থেকে, এটা কার্বন আর অক্সিজেন প্রথমে কত আসছে কার্বন অক্সিজেন কত 12, আর অক্সিজেন কত আসবে, অক্সিজেন কত আসছে দেখো, অক্সিজেন কত আসছে 32, অক্সিজেন কত 16, অক্সিজেন কত আসছে এটাতে 16, হ্যাঁ। তাহলে 3 4 দিয়ে কাটলে 3:4 কত 4, এখানে কত আসছে দেখো, এটাতে কার্বন আর অক্সিজেনের রেশিও যদি করো, কার্বন কত আসছে 12, অক্সিজেন কত, এই যে অক্সিজেন কত হচ্ছে 2, 8 16, অক্সিজেনের ভর, এটা ভর নিতে হবে, তাহলে 16 দোকানে 32, তাহলে 3:2 কত 8। কোনটা সেম, কার্বন ফিক্সড, কার্বনকে ফিক্সড করলে, কার্বনকে ফিক্সড করলে বাকি দুটো কত হবে 4:8, মানে 1:2, এর মাল্টিপল এসছে 1:2 এসছে 1:2। বা তুমি এইভাবে না করে অন্যভাবে করতে পারে, কার্বন যেহেতু ফিক্সড, কার্বন ফিক্সড করে দিয়েছি, তাহলে এখানে কত আছে 1, এখানে কত 2, তাহলে 1:2 ওইভাবে করতে পারো। এবার দুভাবে দেখিয়ে দিলাম, তাহলে এটা কি 1:3, একটা ফিক্স থাকলে বাকিগুলো মাল্টিপেলে থাকবে, তখন তাকে কি বলে লজ অফ মাল্টিপল প্রপোর্শনস, মানে কি গুণানুপাত সূত্র, লজ অফ মাল্টিপল সূত্র বা গুণানুপাত সূত্র। বা তোমাকে অন্যভাবে বললে কি এই দুটো এলিমেন্ট সেম, তাহলে এদের ক্ষেত্রেও সেম থাকবে, তাহলেও কি বলেছি গুণানুপাত সূত্র অ্যাপ্লাই করতে পারো। পরে কোশ্চেন আসো কি বলছে, যে উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন বিশুদ্ধ কার্বন ডাই অক্সাইডে সর্বদা এত গ্রাম কার্বন আর এত গ্রাম অক্সিজেন থাকবে, এই তথ্য কোন সূত্র অ্যাপ্লাই হয়, স্থিরানুপাত সূত্র। কি করে, ধরো তুমি কার্বন আর অক্সিজেনকে জুড়ে কি তৈরি করছো CO2 তৈরি করছো, তাহলে এখানে যে কার্বন আর অক্সিজেনের রেশিও পাবা, কার্বন আর অক্সিজেনের যে রেশিও পাবা, ধরো কার্বন আর অক্সিজেন রেশিও এটা কত হবে, এটা হচ্ছে অক্সিজেনের রেশিও যদি করো, এটা কার্বন হচ্ছে 12 হয়, আর অক্সিজেন হচ্ছে কি অবস্থায় থাকে, অক্সিজেন গ্যাস ওই অবস্থায় থাকে, তাহলে কত 32, তাহলে এটা কত আসছে 3:8, 4 দিয়ে কাটলে। আবার তুমি এটা বিক্রিয়া না করে তুমি ক্যালসিয়াম কার্বনেটকে হিট করেছো CaCO3 কে, যদি হিট করো সেখান থেকেও তুমি কি পাবা CO2 পাবা, এখানেও কার্বন আর অক্সিজেনের রেশিও কত থাকবে 3:8ই থাকবে। এটাকেই তো বলে লজ অফ প্রপোর্শনস, লজ অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা লজ অফ ডেফিনেট প্রপোর্শনস। তাহলে কি স্থিরানুপাত সূত্র, এটার নাম কি স্থিরানুপাত সূত্র, লজ অফ ডেফিনেট প্রপোর্শন অথবা লজ অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস। পরে কোশ্চেন আসো কি বলছে দেখো, লজ অফ রেসিপ্রোকালের আবার দিয়েছে, লজ অফ গুণানুপাত হচ্ছে লজ অফ মাল্টিপল প্রপোর্শনস না, লজ অফ মাল্টিপল প্রপোর্শনের সূত্র দিয়েছে আবার। দেখো করারই দরকার নেই, কি বলেছিলাম এখানে আর এখানের মধ্যে কি বলেছিলাম আমরা, একটু মনে করার চেষ্টা করো, আমি এখনই বলেছিলাম কি বলেছিলাম, ফিক্সড হতে হবে না, ফিক্সড হতে হবে, ফিক্সড হতে গেলে কি করতে হবে দেখো, ফিক্সড হতে গেলে দেখো এখানে দেখো, যদি তুমি দেখো এখানে অক্সিজেন সেম,
সেম, কিন্তু এখানে হাইড্রোজেন, এখানে কি সোডিয়াম, তাহলে এটা অ্যাপ্লাই হবে না। মাল্টিপল সূত্রের ক্ষেত্রে, লজ অফ মাল্টিপল প্রপোর্শনের ক্ষেত্রে এটা সবচেয়ে বেস্ট ঠিক। এখানে দেখো অক্সিজেন রয়েছে, এখানে অক্সিজেন রয়েছে, কিন্তু এখানে সোডিয়াম, এখানে ম্যাগনেসিয়াম, হবে না, অ্যাপ্লাই হবে না। এখানে অক্সিজেন, কিন্তু এখানে সোডিয়াম, এখানে কি বেরিয়াম, হবে না। কিন্তু এটা দেখো, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, কতগুলো রয়েছে ওটা দেখার দরকার নেই, নাইট্রোজেন নাইট্রোজেন আছে, অক্সিজেন অক্সিজেন আছে, তার মানে এটা কি অ্যাপ্লাই হবে। তাহলে এটা হচ্ছে লজ অফ মাল্টিপল প্রপোর্শনের সূত্র। এটা যদি না বিশ্বাস হয় দেখো, ব্লিড না হলে দেখো, নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করাও, বিক্রিয়া করায় NO2 তৈরি করো একবার, আর একবার N2O তৈরি করো। আমরা যে কোনো একটাকে ফিক্সড করে দিচ্ছি, নাইট্রোজেনকে ফিক্সড করছি, আমরা অক্সিজেনকে ফিক্সড করেও পড়ার সময় দেখেছিলাম। নাইট্রোজেনকে ফিক্সড করলে এখানে তো নাইট্রোজেন এক, এখানে নাইট্রোজেন দুই, তাহলে দুই দিয়ে একে ভাগ করে দিতে হবে, তাহলে একে 2/2 করবো, আর একে 1/2 করবো, করেছিলাম এগুলো, তাহলে ফিক্সড হয়ে গেছে। এবার ফিক্সড হলে অক্সিজেন প্রথমটায় কত আছে 2, পরেরটা কত আছে 1/2, তাহলে এটা যদি করি আমরা কত আসছে 4:1। এটাকেই কি বলে লজ অফ মাল্টিপল, এটাকে কি বলে লজ অফ মাল্টিপল প্রপোর্শনস। বোঝা আছে কি বললাম? পরে কোশ্চেন আসো কি বলছে দেখো। বলছে দুটি গ্যাসীয় নমুনা রয়েছে যাদের বিশ্লেষণ করা হলো একটিতে 12 গ্রাম, একটিতে 1.2 গ্রাম কার্বন রয়েছে, আর একটা কি 3.2 গ্রাম অক্সিজেন রয়েছে। অপর একটা রয়েছে, সেটাতে কি তুমি কি দেখছো, সেটাতে তুমি দেখছো 27.3 গ্রাম কার্বন রয়েছে আর 72.7 গ্রাম অক্সিজেন রয়েছে। এই তথ্য নিচের কোনগুলির মধ্যে সঙ্গতিপূর্ণ, মানে নিচের কোন সূত্র অ্যাপ্লাই করা যাবে, স্থিরানুপাত সূত্র, না ভরের নিত্যতা সূত্র, না গুণানুপাত সূত্র, না মিথানুপাত সূত্র। তাহলে তো প্রথম যে নমুনা, দুটো নমুনা রয়েছে, প্রথমটাই কার্বন আর অক্সিজেন রয়েছে, পরেরটাতেও কার্বন আর অক্সিজেন রয়েছে, তাহলে কার্বন আর অক্সিজেনের রেশিও দেখে নি, প্রথমটা করে দেখি। তাহলে কার্বন আর অক্সিজেন রেশিও, কার্বন কত রয়েছে 1.2, কার্বন যদি 1.2 থাকে আর অক্সিজেন কত থাকবে বলে দিয়েছে 1.2 থাকবে, তাহলে এর রেশিও যদি তুমি করো, দশমিক তুলে দাও, তুলে দিলে কত হবে, 4 দিয়ে কাটলে 3 কত 8। প্রথম নমুনা গেল, ফার্স্ট নমুনা। দ্বিতীয় নমুনাতে কি রয়েছে, অপর একটাতে বলেছে 27 কার্বন অক্সিজেন, 27.3 গ্রাম কত কার্বন, অক্সিজেন কত রয়েছে 12.7 গ্রাম হচ্ছে অক্সিজেন রয়েছে, দশমিক আর দশমিক তুলে দিলাম, হয়ে গেছে। দশমিক আর দশমিক কি করলাম, তুলে দিলাম। তুলে দেওয়ার পরে যদি তুমি এটাকে দেখো, তাহলে এটা কত দিয়ে কাটবে, তাই তো, এটা 3 দিয়ে 7 7 14 আর 2 16 কাটবে না, তাহলে এটাকে কত দিয়ে আমরা কাটতে পারি, দেখো একে 91 দিয়ে কেটে দিচ্ছি, 91 মাল্টিপল রয়েছে, হ্যাঁ 91 দিয়ে যদি এটাকে ভাগ করো, তাহলে দেখো 91 সাথে 3 গুণ করো, 3 একে 3, 3 নং 27, তাহলে এটা 3 এসছে। 91 সাথে 8 গুণ করো, 8 একে 8, 8 নং 72, দেখো 828 আসছে, 827 এসছে, একটুখানি ডিফারেন্সে, ওটা কোনো ব্যাপার না। তাহলে এটা কত এসছে, অ্যাপ্রক্সিমেট 8 এসছে, তাই তো, আর আছে 7, তাহলে এটা কি এসছে 3.8 এসছে, এখানেও কি এসছে 3.8 এসছে, তাহলে ফিক্সড এসছে। অনুপাত ফিক্সড থাকাকে কি বলে, লজ অফ ডেফিনেট প্রপোর্শনস অথবা লজ অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস। তাহলে এটা কি হবে, স্থিরানুপাত সূত্র। বোঝা গেল, এটা কি হবে, স্থিরানুপাত সূত্র। পরে কোশ্চেন আসো কি বলছে দেখো। বলছে যে লজ অফ মাল্টিপল প্রপোর্শন তোমরা পড়ছিলে, যা যে গুণানুপাত সূত্রটা পড়ছিলে, সেটার সাহায্যে কোনগুলোকে ব্যাখ্যা করা যায়। এটা আমরা ওখানে পড়িনি, এটা খুব ইম্পর্টেন্ট, সেই সময় আমরা কি ইয়ে করে ফেলেছি, স্কিপ করে গেছি, করা হয়নি। তাহলে আমরা কি করব দেখো, আমরা এখানে দুটো পয়েন্ট লিখব। কি লিখতে পারি, মৌলের পরিবর্তনশীল যোজ্যতা, এই যে মৌলের পরিবর্তনশীল যোজ্যতার ক্ষেত্রে প্রযোজ্য, সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। মৌলের পরিবর্তনশীল যোজ্যতা কারা কারা দেখায়, এক তো ক্রোমিয়াম দেখায়, এক এফি দেখায়, আর কি দেখায়, সিউ দেখায়, এরা দেখায়। কিভাবে দেখায় আমরা এটা কোথায় পড়বো, পর্যায় সারণীতে পড়বো, ডিটেলসে। কখন পড়বো, যখন ডি ব্লক এলিমেন্ট পড়বো, যখন আমরা এর কনফিগারেশন জানবো, ইলেকট্রনিক কনফিগারেশন জানবো, তখন আরো ডিটেলসে পড়বো। তারপরে দেখো 2 নম্বর আর কি জানতে পারি আমরা, আর একটা জিনিস জানতে পারি যে বিভিন্ন মৌলের অক্সাইড, যেমন নাইট্রোজেনের 5টা অক্সাইড ছিল, আমরা একটু আগেই লিখেছিলাম না, কোনটা কোনটা, যেমন N2O, তারপরে কি ছিল N2O3 ছিল, এগুলো আমরা পড়েছিলাম। আর কি N2O5 ছিল, O4 ছিল, আবার O5ও রয়েছে, N2O5 রয়েছে। এদের অনুপাত, এদেরকেও ব্যাখ্যা করা যায় এই সূত্রের সাহায্যে। তাহলে কোনটা হবে, অপশন 3 আর 4 কোনটা রয়েছে, সি, এটা উত্তর। বোঝা যাচ্ছে কি বলেন? পরে কোশ্চেন আসো কি বলছে দেখো। দেখো, তাহলে বইয়ের কোশ্চেনগুলো শেষ হয়ে গেছে। এরপর আমি বলেছিলাম যে তোমাদের একটা টপিক করব, প্লাস ওর বইয়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো করবো, এনসিআরটির কোশ্চেন থাকলে এনসিআরটির করবো, প্লাস যে নিটে বা আইআইটিতে যে কোশ্চেন এসছে, বা ডব্লিউবিজিতে, যেইতে যে কোশ্চেন এসছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে যেইতে কোশ্চেন এসছে,
সেই কোশ্চেনগুলো আমরা করার চেষ্টা করব। তো আজকে থেকে শুরু করে দিচ্ছি, আর কিছুটা করানো যায়। কি বলছে দেখো, ল অফ কেমিক্যাল কম্বিনেশন ওপরে হেডিং রয়েছে, তার উপর বেস করে কোশ্চেন দেওয়া, যেটা হচ্ছে সিপিএমটি রয়েছে 1972 আর 78 এই কোশ্চেনটা এসেছিল। কি বলছে দেখো, এই কোশ্চেনটা এসছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ সাবস্ট্যান্সেস ইলাস্ট্রেট দ্য ল অফ মাল্টিপল প্রপোর্শনস, মানে কি গুণানুপাত সূত্রটা নিচের কোনটাতে অ্যাপ্লাই হবে, ইলাস্ট্রেট মানে কি কোনটাতে অ্যাপ্লাই করা হবে, সাবস্ট্যান্স এই নিচের গুলোতে কোনটাতে অ্যাপ্লাই করা যাবে, কোন পেয়ারটাই। দেখো যদি তুমি দেখো এইখানে দেখো, এখানে অক্সিজেন রয়েছে, এখানে অক্সিজেন রয়েছে, পরেরটাতে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে, নেই, তার মানে এটা অ্যাপ্লাই করা যাবে না। ম্যাগনেসিয়াম, এটা ওখানে ছিল আমরা করে দিয়েছি, ম্যাগনেসিয়াম অক্সাইড এখানে রয়েছে, এখানেও রয়েছে, এখানে অক্সিজেন রয়েছে কিন্তু এখানে অক্সাইড রয়েছে, এখানে কি ওএইচ রয়েছে, ওএইচ রয়েছে, তাহলে এটা হবে না। এখানে NaCl রয়েছে, এখানে Na রয়েছে, এখানে Cl রয়েছে, এখানে কি রয়েছে Ba রয়েছে, তা Br রয়েছে, তাহলে এটাও হবে না। এখানে কি রয়েছে, কার্বন রয়েছে, এখানে অক্সিজেন রয়েছে, এখানেও কার্বন, এখানে অক্সিজেন, কিন্তু টু থাক না, কিন্তু কার্বন অক্সিজেন আছে, আছে, তার মানে এটা কি হবে, রাইট। তাহলে এটাতে কি হবে, লস অফ মাল্টিপল প্রপোর্শনস অ্যাপ্লাই করা যাবে। যদি তোমরা দেখতে চাও আমরা দেখিয়ে দিচ্ছি আবার একবার কি করে লিখতে পারি। যদি আমরা লিখি কার্বন আর অক্সিজেন লিখি, বারবার দেখিয়েছি, এখানে আমরা কি তৈরি করব, সিও, আর একবার কি তৈরি করব, CO2, একটাকে ফিক্সড করে দিচ্ছি, কার্বনকে ফিক্সড করে দিলাম। কার্বনকে যদি আমরা ফিক্সড করি তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে কার্বন আর অক্সিজেনের রেশিও লিখে নিই, কার্বন আর অক্সিজেন রেশিও কত হবে, এখান থেকে কার্বন, ও দরকার নেই, কার্বনকে ফিক্সড করে দিয়েছি না, ফিক্সড করলে এখানে কত আছে 1 আর এখানে কত 2, তাহলে 1:2 এইরকম টাইপের থাকলেই তাকে কি বলে, লজ অফ মাল্টিপল প্রপোর্শনস, ওটা 1 আর এর দ্বিগুণ, এক গুণ, একের সাথে 2 গুণ করেছে, বোঝা যাচ্ছে কি, বোঝা গেছে। পরে কোশ্চেন আসো কি বলছে, দেখো পরের কোশ্চেন যদি দেখো, তা প্রথমটা বোঝা গেছে, পরে বলছে 2 নম্বর কোশ্চেন, যে ল অফ মাল্টিপল প্রপোর্শন ওয়াজ প্রপোজড বাই, কে প্রপোজ করেছিল, আমরা পড়িয়েছি কে প্রপোজ করেছে, লজ অফ মাল্টিপল প্রপোর্শনস কে প্রপোজ করেছিল, ডাল্টন প্রপোজ করেছিল না, লজ অফ মাল্টিপল প্রপোর্শনস কে ডাল্টন প্রপোজ করেছিল, আর এইটাকে ভেরিফাইড করেছিল কে, এখানে লিখে রাখো, দেখো আমরা লিখে দিচ্ছি, প্রপোজ করেছিল কে এটাকে, প্রপোজড বাই, মানে কে প্রস্তাব করেছিল বা কে দিয়েছিল সূত্রটা, প্রপোজড বাই ডাল্টন, আর এটাকে ভেরিফাইড করেছিল কে, ভেরিফাইড বাই, কি লিখতে পারি দেখো, ভেরিফাইড বাই বারজেলিয়াস, কি লিখবো, বারজেলিয়াস, জেলিয়াস, বারজেলিয়াস, BERGELIUS, বারজেলিয়াস, বোঝা গেল কি বল। যদি লেখা না বুঝে যাও, না বোঝা যায়, তার আমি আবার লিখে দিচ্ছি, দেখো এটা কেটে দিচ্ছি, BERGE, বারজেলিয়াস, বারজেলিয়াস, বোঝা যাচ্ছে কি বললাম। পরে আসো, দেখো ওটা IIT-তে এসেছিল, অনেক পুরনো কোশ্চেন, নতুন কোশ্চেনও আসবে এক এক করে, ঠিক আছে, সব কোশ্চেন করানো হবে, খালি দেখতে থাকো। পরে এটা হয়ে গেছে, হ্যাঁ, পরে কোশ্চেন দেখো কি বলছে, 3 নম্বর কোশ্চেন, বলছে দ্য পার্সেন্টেজ অফ কপার, কপারের শতকরা আর অক্সিজেনের শতকরা ইন সেম অফ, ইন স্যাম্পেল অফ, ইন সেম নয় সরি, স্যাম্পেল অফ কপার অক্সাইড সিইও, বলছে সিইও রয়েছে, কপার অক্সাইড রয়েছে, অবটেন বাই ডিফারেন্ট মেথড হোয়ার ফাউন্ড টু বি দ্য সেম, দ্য এলাস্টেট, বলছে এলাস্টেট দ্য ল অফ, কি বলছে দেখো, বলছে তুমি কিউপি যে কপার অক্সাইড রয়েছে না, যে যে ইয়েটা রয়েছে সিইউ ও রয়েছে, কপার অক্সাইডটা রয়েছে বা কিউপিক অক্সাইডটা রয়েছে, এই যে কপার অক্সাইড রয়েছে, এই কপার অক্সাইডকে তুমি বিভিন্নভাবে তৈরি করছো, মনে করো 2 ভাবে তৈরি করছো, 2 ভাবে তৈরি করলেও কপার আর অক্সিজেনের রেশিও এখানে যা হবে, যদি এটা মনে করো 2:8 আসে, এখানেও কপার অক্সিজেনের রেশিও যা আছে তাই আসবে, মানে 2:1 আসবে। তো এটা এরম আসলে কোন সূত্র হয়, এরম আসলে কোন সূত্র হয় বলেছি, এরম আসলে কোন সূত্র হয়, এরম আসলে কোন সূত্র হবে, লজ অফ লজ অফ, কোন নাম কি ছিল, লজ অফ ডেফিনেট প্রপোর্শন অথবা কনস্ট্যান্ট প্রপোর্শন, অথবা লজ অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, তাহলে কোনটা, স্থিরানুপাত সূত্র, স্থিরানুপাত সূত্র এটা হবে, বোঝা যাচ্ছে কি বললাম, স্থিরানুপাত সূত্র বা ল অফ ডেফিনেট প্রপোর্শন অথবা ল অফ ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস। পরে চলে আসো কি বলছে, পরে কোশ্চেন 4 নম্বর, এটা বলছে একটা স্যাম্পেল রয়েছে যেখানে ক্যালসিয়াম কার্বনেট হ্যাজ ফলো পার্সেন্টেজ কম্পোজিশন, ক্যালসিয়াম কত রয়েছে, 40% রয়েছে, আর কার্বন রয়েছে কত, 12%, অক্সিজেন কত রয়েছে, 8%, অক্সিজেন রয়েছে কত, 8%, আর কি রয়েছে,
ইফ দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ইজ ট্রু, যদি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ট্রু হয়, দেন ওয়েট অফ ক্যালসিয়াম 4 গ্রাম of sample of calcium obtained calcium carbon obtained from another source will be তাহলে ওখানে কত গ্রাম পাওয়া যাবে। দেখো কি বলছে ভালো করে বোঝো। বলছে একটা স্যাম্পেল রয়েছে যেখানে ক্যালসিয়াম কার্বনেটের একটা স্যাম্পেল রয়েছে, CaCO3 রয়েছে, হ্যাজ দ্য ফলোয়িং পার্সেন্টেজ অফ কম্পোজিশন, যেখানে ক্যালসিয়াম কত পার্সেন্ট রয়েছে, 40% রয়েছে, কার্বন কত রয়েছে, 12% রয়েছে, অক্সিজেন কত রয়েছে, 48% অক্সিজেন রয়েছে। আর কি বলছে, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন হচ্ছে ট্রু, লজ অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কি ফলো করে। তাহলে দান ওয়েট অফ দ্য ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের ওয়েট, ক্যালসিয়াম বলছে, তাহলে কি বলছে, বলছে দেন দ্য ওয়েট অফ ক্যালসিয়াম ইন 4 গ্রাম অফ স্যাম্পেল, 4 গ্রাম স্যাম্পেল অফ ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের, এবার যে ক্যালসিয়াম কার্বনেটটা নিয়েছো সেই ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত, 4 গ্রাম রয়েছে, তাহলে 4 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কত গ্রাম অক্সিজেন থাকবে, কত গ্রাম কি থাকবে, না অক্সিজেন নয়, দেখে নেই দাঁড়া, ওয়েট অফ ক্যালসিয়াম ইন 4 গ্রাম স্যাম্পল অফ ক্যালসিয়াম, হ্যাঁ মানে ক্যালসিয়াম কার্বনেটে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, 4 গ্রাম, তাহলে 4 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কত গ্রাম ক্যালসিয়াম থাকবে। তাহলে দেখো এখানে দেখো ক্যালসিয়াম কত পার্সেন্ট রয়েছে, 40%, তাহলে পরে যে ক্যালসিয়াম রয়েছে এখানে মনে করো, এটা মনে করো 100 গ্রাম ছিল, 100 গ্রামে এর কত পার্সেন্ট ছিল, 40%, এখানে এটা 4 গ্রাম রয়েছে, 4 গ্রামেও ক্যালসিয়াম কত থাকবে, 40%ই থাকবে। কার্বন এখানে কত পার্সেন্ট রয়েছে, 12%, এখানেও কত থাকবে, 12%, অক্সিজেন এখানে কত, 48%, এখানেও কত থাকবে, 48%, এই জন্যই তো একে বলা হয় ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা ল অফ ডেফিনেট প্রপোর্শন বা স্থিরানুপাত। সূত্র বোঝা আছে কি বললাম, তাহলে 4 গ্রাম, তাহলে ক্যালসিয়াম থাকবে, ক্যালসিয়াম সমান সমান কত হবে, 4 ইন্টু কত, 40%, 4 ইন্টু 40% এত গ্রাম মানে কত আসছে, পার্সেন্ট মানে 1/100 করে দাও, তাহলে এটা কত আসছে, 1.6 গ্রাম, তাহলে কত গ্রাম ক্যালসিয়াম আসছে, 1.6 গ্রাম, না বুঝলে বলো আবার বলছি, তাহলে কত গ্রাম এসছে, 1.6 গ্রাম এসছে। বোঝা আছে কি বললাম। পরে কোশ্চেন দেখো 5 নম্বর কি বলছে, বলছে এ স্যাম্পেল অফ পিওর কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন ডাইঅক্সাইডের পিওর স্যাম্পেল রয়েছে যেখানে, তারপর কি বলছে, ইরেসপেক্টিভ অফ ইটস source contains 27.27% কার্বন অ্যান্ড 72.73% অক্সিজেন। বলছে তারপর কি বলছে দেখো, দ্য ডাটা সাপোর্ট, তাহলে নিচে কোনটাকে সাপোর্ট করবে, মানে কি একটা স্যাম্পেল রয়েছে পিওর কার্বনের, প্রথম যেটা রয়েছে বলছে ইটস সোর্সেস, প্রথমটায় কি রয়েছে, কত পার্সেন্ট কার্বন রয়েছে, কার্বন রয়েছে হচ্ছে 27.27%, তাহলে দেখো প্রথম যেটা রয়েছে, দেখো তুমি যদি এইভাবে করো যে কার্বন ডাইঅক্সাইডে কার্বন আর অক্সিজেনের রেশিওতে কার্বন কত পার্সেন্ট রয়েছে প্রথম, 27.27, তাহলে কার্বন যদি এত থাকে তাহলে অক্সিজেন কত থাকবে তাই বলো, 100% মানে কি 100, তাহলে 100 থেকে এটা বাদ দিলে কত হবে, 100 থেকে এটা বাদ দিলে, তো 100 থেকে যদি তুমি 27 বাদ দিতে তাহলে কত, তো 73, তাহলে 73 থেকে আবার কত 2.27 বাদ যাবে, তার মানে কত হবে, 72.73, বা বিয়োগ করে দেখো, 72.73, তাহলে এইটা এসছে। আবার একটা নমুনা রয়েছে ওই একই নমুনাতেই দেখো, আরেকটা নমুনায় বলতে পারো, বা এটাতে দেখো কি রয়েছে, কার্বন আর অক্সিজেন যেটা রয়েছে সেখানে দেখো অক্সিজেন কত পার্সেন্ট রয়েছে, ইরেসপেক্টিভ মানে যথাক্রমে এটা আর এটা, এটা কত রয়েছে দেখো, অক্সিজেন রয়েছে 72.73%, তাহলে এইটা কত হবে, টোটাল 100 থেকে এটা বাদ দিলে কত হবে, এটা তাহলে এইটা থাকবে হচ্ছে 27.27 রেশিও, তাহলে দেখো এই রেশিও আর এই রেশিও সেম এসছে, কখন সেম হয়, তখন কোন লটা সেম থাকে, যখন কার্বন আর অক্সিজেনের রেশিও এটাতেও সেম এটাতেও সেম হয়, তখন তাকে কি বলে, তখন তাকে বলে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা স্থিরানুপাত সূত্র বা ল অফ ডেফিনাইট প্রপোর্শনস, আমরা এটা অনেকবার করেছি। বোঝা যাচ্ছে কি বললাম। পরের কোশ্চেন দেখো কি বলে, 6 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে n গ্রাম সাবস্টেন্স এক্স রিয়াক্ট উইথ m গ্রাম সাবস্টেন্স অফ ওয়াই টু ফর্ম p gram of substance R and Q gram of substance S. The reactions can be represented as a reactions কে তুমি কিভাবে লিখছো, মানে x আর y, x এর সাথে কে বিক্রিয়া করছে, y বিক্রিয়া করে কি তৈরি করছে, R আর S তৈরি করছে, তাই তো। এর মধ্যে x কত গ্রাম নিয়েছে দেখো, x প্রথমে নিয়েছে n গ্রাম, তাহলে এইটা হচ্ছে n, y কত গ্রাম নিয়েছে দেখো, y কত গ্রাম নিয়েছে, y নিয়েছে দেখো, y নিয়েছে হচ্ছে p গ্রাম, না y m গ্রাম, p না m গ্রাম, y হচ্ছে কত গ্রাম নিয়েছে, m গ্রাম নিয়েছে। আর এইদিকে
আর কত গ্রাম তৈরি হয়েছে দেখো, এই যে পি গ্রাম হচ্ছে আর তৈরি হয়েছে, আর এস কত গ্রাম তৈরি হয়েছে, এস হচ্ছে কিউ গ্রাম তৈরি হয়েছে, দেখো এস হচ্ছে কিউ গ্রাম তৈরি হয়েছে। তাহলে গ্রাম আর গ্রাম কমন নিয়ে কেটে দিয়েছি বা চলে গেছে, তাহলে কি পড়ে থাকছে, এন প্লাস এম সমান সমান পি প্লাস কিউ। এটা কি ভরের নিত্যতা সূত্র ছিল যেটা, সেটা বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে এটা কোনটায় আসছে দেখো, এন প্লাস এম প্লাস সমান সমান পি, পি প্লাস কিউ কোনটাতে আসছে, এটাতে। তারপরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ বেস্ট এক্সাম্পল অফ ল অফ কনজারভেশন অফ মাস, মানে নিচের কোনটা ল অফ কনজারভেশন অফ মাসকে ফলো করে। তো প্রথম যে অপশনটা রয়েছে দেখো কি বলছে, 12 গ্রাম কার্বন, 12 গ্রাম কার্বন কম্বাইন্স উইথ 32 গ্রাম অক্সিজেন টু ফর্ম 44 গ্রাম CO2, মানে কি 12 গ্রাম কার্বন কার সঙ্গে যুক্ত হচ্ছে, কম্বাইন মানে যুক্ত হওয়া কার সঙ্গে, অক্সিজেনের সঙ্গে, তো এই যুক্ত হয়ে কি তৈরি করছে, CO2 তৈরি হচ্ছে। মানে ওইটা যদি আমরা লিখি যে আমরা কার্বন লিখবো, আর কার সঙ্গে যুক্ত হচ্ছে, কার্বন কার সাথে যুক্ত হচ্ছে, অক্সিজেনের সঙ্গে, বিক্রিয়া করে কি তৈরি করবে, কার্বন আর অক্সিজেন মিলে কি তৈরি করে, CO2 তৈরি করে, CO2 তৈরি করে, তাই তো, কার্বন আর অক্সিজেন মিলে কি তৈরি করে, CO2 তৈরি করে। ব্যালেন্স এখানে মেলাচ্ছি না, বা ব্যালেন্স তুমি মেলাতেও পারো, এখানে 2 দিলে এখানে 2 দিতে পারো, এভাবে দরকার নেই, আমরা ব্যালেন্স এখানে মেলাচ্ছি না এখানে। দেখো এটা কত গ্রাম রয়েছে, কার্বন কত গ্রাম বলে দিয়েছে, 12 গ্রাম, অক্সিজেন কত কত গ্রাম দিয়েছে, 32 গ্রাম, তাহলে 12 আর 32 যোগ করলে কত হবে, 44 গ্রাম, তাহলে এইদিকে তো 44 গ্রাম আসছেই, আর এই দুটো যোগ করে কত, 44 আসছে। তাহলে কোন সূত্র ফলো করে, যখন ভরের নিত্যতা সূত্র, এটাকেই বলে ভরের নিত্যতা সূত্র, যেখানে বিক্রিয়কের মোট ভর ইকুয়াল টু কি, বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, ইংরেজিতে বললে টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্ট ইকুয়াল টু টোটাল প্রোডাক্ট অফ, মাস অফ টোটাল প্রোডাক্ট, তাই তো, মাস অফ টোটাল প্রোডাক্ট মানে কি, ধরো এইটা এই দুটোকে রিঅ্যাক্ট্যান্ট বলে, এদের টোটাল মাস, আর এটা কি বলে, প্রোডাক্ট বলে। তাহলে প্রোডাক্টের টোটাল মাস আর এদিকে রিঅ্যাক্ট্যান্টের টোটাল মাস কি হয়, সেম হয়, তখন তাকে কি বলে, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস, বা ভরের নিত্যতা সূত্র। বোঝা যাচ্ছে কি বললাম। তারপরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। বলছে দ্য ল অফ মাল্টিপল প্রপোর্শন ইজ ইলাস্ট্রেটেড বাই দ্য টু কম্পাউন্ডস, বলছে নিচের কোনটাতে ল অফ মাল্টিপল প্রপোর্শনস, ল অফ মাল্টিপল প্রপোর্শনস ফলো করা হবে। তো দেখো এইটা চেক কি করে করবো, আমরা এর আগেও দেখেছি, প্রথম যেটা রয়েছে দেখো, সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, আর কি সোডিয়াম ব্রোমাইড মানে NaBr। এখানে দেখো Na তো কমন আছেই, কিন্তু সিএলটা এখানেও সিএল থাকতো, অথবা বিআর বিআর সেম হতো হতো, তাহলে এইটা তো ফলো করবে না, বলে দিয়েছি। অর্ডিনারি ওয়াটার মানে সাধারণ জল মানে H2O, অর্ডিনারি ওয়াটার, আর হেভি ওয়াটার মানে কি D2O। এখানে তো অক্সিজেন তো সেম মানে ফিক্স থাকবে, কিন্তু হাইড্রোজেন সেম নয়, যে বা ডি টু সেম থাকতে হতো, তাহলে এটাও ফলো করবে না। কস্টিক সোডা, কস্টিক সোডার হচ্ছে সংকেত কি হয়, কস্টিক সোডার সংকেত বলো, কস্টিক সোডার সংকেত NaOH, কস্টিক সোডা হচ্ছে NaOH। আর কস্টিক পটাশ কোনটা হবে, কস্টিক পটাশ হচ্ছে KOH কে বলে কস্টিক পটাশ বলে, বা পটাশিয়াম হাইড্রক্সাইড এটার নাম, আর এর নাম কি সোডিয়াম হাইড্রক্সাইড, এটার নাম কি পটাশিয়াম হাইড্রক্সাইড, এটার নাম কি সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে এখানে দেখো Na তো সেম, Na সেম না, Na সেম না, OH এটা সেম, কিন্তু N আলাদা K আলাদা, তাহলে এটাও ফলো হবে না। কিন্তু সালফার ডাইঅক্সাইড দেখো, সালফার ডাইঅক্সাইডের সংকেত কি হয়, SO2, আর সালফার ডাইঅক্সাইডের সংকেত কি হয়, SO3। তাহলে এখানে এস, এখানেও এস, এখানে অক্সিজেন, এখানেও অক্সিজেন রয়েছে, তাহলে এটা কোন সূত্র অ্যাপ্লাই করবে, কোন সূত্র ফলো করবে, এটাতে ল অফ মাল্টিপল প্রপোর্শনস, গুণানুপাত সূত্র এখানে ফলো করা হবে। বোঝা গেল কি বললাম, তাহলে কোনটা অ্যান্সার হবে, এটা ডি অ্যান্সার, কোনটা ডি অ্যান্সার। তারপরে আসো কি বলছে দেখো, বলছে ইন এ কম্পাউন্ড, একটা কম্পাউন্ড রয়েছে, যে কম্পাউন্ডে কত গ্রাম রয়েছে, 1 গ্রাম নাইট্রোজেন, বলছে 1 গ্রাম নাইট্রোজেন ইউনিটস উইথ 0.5 গ্রাম অক্সিজেন, ইন কম্পাউন্ড বি 2 গ্রাম নাইট্রোজেন কম্বাইন্স উইথ 2.24 গ্রাম অক্সিজেন। বলছে ইন কম্পাউন্ড সি 3 গ্রাম নাইট্রোজেন কম্বাইন্স উইথ 5.11 গ্রাম অক্সিজেন, দিস রেজাল্ট ওবে দ্য ফলোইং ল। তাহলে এই যে এইটা রয়েছে, বলছে যে একটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি বাংলায় দেখো। প্রথম একটা কম্পাউন্ড রয়েছে এ, যেখানে নাইট্রোজেন কত রয়েছে, 1 গ্রাম, 1 গ্রাম নাইট্রোজেন কার সঙ্গে কম্বাইন করছে, 0.57 অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে। কম্পাউন্ড বিতে কি রয়েছে, 2 গ্রাম নাইট্রোজেন কার সাথে বিক্রিয়া করছে, 2.24 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, 2.24 গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে। কম্পাউন্ড সিতে কি, 3 গ্রাম নাইট্রোজেন কার সঙ্গে বিক্রিয়া করছে, 5.11 গ্রাম অক্সিজেনের সঙ্গে। তাহলে নিচের কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, তাহলে বলছে নিচের কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে দেখো আমরা যে প্রথম যেটা রয়েছে দেখো, কম্পাউন্ড এ যেটা রয়েছে, কম্পাউন্ড প্রথম যে কম্পাউন্ড দেখো তো, কম্পাউন্ড এ তে
যদি তুমি দেখো কম্পাউন্ড এতে কে কে রয়েছে, নাইট্রোজেন রয়েছে আর অক্সিজেন, তাহলে কম্পাউন্ড এতে নাইট্রোজেন আর অক্সিজেনের রেশিও আমরা দেখে নেব। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের রেশিও, নাইট্রোজেন কত আছে কম্পাউন্ড এতে, নাইট্রোজেন আছে 1 গ্রাম, আর অক্সিজেন কত আছে দেখো 0.57, অক্সিজেন কত আছে 0.57, এর রেশিও এটাই রাখছি আমরা, পরে দেখবো যদি ইজি হয়। কম্পাউন্ড বিতে আমরা কি দেখছি দেখো, কম্পাউন্ড বিতে 2 গ্রাম নাইট্রোজেন রয়েছে, তার সঙ্গে কত আসছে 2.24 গ্রাম কি আছে অক্সিজেন আছে। এটাকে যদি আমরা ইজি করি তাহলে কত হবে, সরল করি, তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 1.12 হয়েছে। আর এইটাতে দেখো সিতে কি রয়েছে, এর পরের স্লাইডে নিচ্ছে, হ্যাঁ দেখো সিতে কি থাকবে, কম্পাউন্ড সিতে কি আছে দেখো, কম্পাউন্ড সিতে কত গ্রাম ছিল, 3 গ্রাম হয়তো ছিল, হ্যাঁ 3 গ্রামের সাথে 5.11, তাহলে 3 গ্রামের সাথে কত বিক্রিয়া করছে, রিয়াক্ট করছে 5.11 করছে, 5.11। তাহলে এইটাকে যদি আমরা কাটি 3 দিয়ে, এটাকে যদি কেটে দিই তাহলে 3 একে 3, আর 3 কত হয় 51, তাহলে 1.7 সামথিং, মানে এর কাছাকাছি আসছে, অ্যাপ্রক্সিমেট নিচ্ছি, হ্যাঁ অ্যাপ্রক্সিমেশনে করছি, তাহলে 3 দিয়ে কাটছি, 3 51 মানে 1.7 আসছে, এটা 1.7 আসছে। এইবার দেখো, এইবার আমরা কি করলাম, এবার দেখো এখানে প্রত্যেকটাতে কোনটা সেম করেছি বলো তো, নাইট্রোজেন সেম, এর এটাতে নাইট্রোজেন কত 1, বিতে নাইট্রোজেন কত 1, সিতে নাইট্রোজেন কত 1, তাহলে ও অক্সিজেন কত রয়েছে ওটাতে 0.57 রয়েছে, তাহলে ওতে অক্সিজেন কত রয়েছে দেখো 0.57 রয়েছে ইস টু, পরেরটায় কত রয়েছে, পরেরটায় 1.12 আছে, 1.12 আছে, আর পরেরটাই কত আছে দেখো, পরেরটাই কত ছিল, পরেরটা এখানে রয়েছে, পরেরটা কত আছে 1.7, 1.7, পরেরটা কত আছে 1.7, তাহলে এইটা দেখো আমি এ কে দিয়ে 0.57 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিচ্ছি, এখানেও 0.7 দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানেও 0.57 দিয়ে ভাগ করছি, তাহলে দশমিক তোলার জন্য এখানে শূন্য নিয়ে নিলাম, আর বাকিগুলো তো উঠে যাচ্ছে, এরও উঠে যাচ্ছে, তাহলে এটা কেটে কত আসবে 1, তাহলে এখানে রেশিওতে 1 আসছে, এখানে কত আসছে দেখো 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দিয়ে গুণ করলে 114 হবে, কিন্তু আছে কত 112, মানে আমরা 2 নিতে পারি, অ্যাপ্রক্সিমেশনে 2 আসছে। এটা কত আসছে দেখো 57-এর সাথে কত গুণ করলে, এটা যদি 3 গুণ করি, 3 7 21-এর 1 হয়, হাতে কত 3 5 15 2 17, তাহলে 171, আর আছে কত 170, তাহলে 1 খুব বেশি ডিফারেন্স নাই, তাহলে কত আসবে এটা 3, তাহলে এটা কিসের সূত্রে আসছে, একটাকে ফিক্সড রেখেছো আর বাকিগুলো কি মাল্টিপ্লাই ফর্ম আসছে, সরলতম ফর্মে আসছে, তাহলে এটা কোন সূত্র হয়, এটা তখনই এই সূত্রটা তাহলে আমরা কি বলি, ল অফ মাল্টিপল প্রপোর্শনস, মানে একটাকে ফিক্সড রাখো আর বাকিগুলো ওর গুণিতক হবে, গুণানুপাত সূত্র যাকে বলে, ল অফ মাল্টিপল প্রপোর্শনস, বোঝা গেল কি বললাম, ল অফ মাল্টিপল প্রপোর্শনস সেটা। তাহলে এখানে দেখো অপশনে কোনটা হবে, ল অফ মাল্টিপল প্রপোর্শনস। পরে কোশ্চেন দেখো কি বলছে, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেট অফ কম্পাউন্ডস কারেক্টলি ইলাস্ট্রেট দ্য ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস, মানে কোনটা নিচের কোনটা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন সূত্রটা ফলো করে। তো দেখো প্রথম যেটা আছে, ল অফ রেসিপ্রোকালে কি বলেছিলাম, ল অফ রেসিপ্রোকালে 3টে যৌগ থাকতে হবে, 3টে যৌগ থাকতে হবে এবং দুটো তার মধ্যে একটা কমন থাকতে হবে, তার মধ্যে কি থাকতে হবে, একটা কমন থাকতে হবে। তো দেখো প্রথম যেটা রয়েছে এটা যদি আমরা দেখি, P2O3 আর PH3 আর H2O, এটা যদি রয়েছে, এর মধ্যে আমরা কি লিখতে পারি দেখো, এর মধ্যে আমরা কি লিখতে পারি দেখো, এর মধ্যে যদি আমি আমি একটাকে ফিক্সড করি, একটাকে ফিক্সড করি মানে এখানে কি কি মৌল রয়েছে বলো, হাইড্রোজেন থাকবে, ফসফরাস থাকবে আর অক্সিজেন রয়েছে, তাহলে আমি হাইড্রোজেনকে ফিক্স করছি, আর বাকি দুটোকে এইভাবে লিখছি, আমরা লিখেছিলাম এভাবে, একটাতে পি লিখছি, একটাতে ও লিখছি, হাইড্রোজেনকে কি করেছি, ফিক্সড করেছি, এটা, তাহলে এইটা যখন বিক্রিয়া করবে কি তৈরি করবে, PH3 যেটা বইয়ে দেওয়া আছে, আর যখন হাইড্রোজেন অক্সিজেন মিলবে তখন কি তৈরি করবে, H2O তৈরি করবে। এর মধ্যে কোনটাকে ফিক্সড করেছি আমরা, হাইড্রোজেনকে ফিক্সড করেছি, যদি হাইড্রোজেনকে ফিক্সড করতে হয় তাহলে এটাকে আমরা এখানেও কত করতে হবে, 1 করতে হবে, তাহলে এটা হাইড্রোজেনকে সমান করছি, তাহলে আমরা কি করব, এখানে পি কত হবে 3 হবে, P3 হবে, এখানে 1 রয়েছে 1/3 হবে, সরি পি, দাঁড়াও মুছে দিই, এই যে পি, এখানে দেখো আমরা এইটাকে 3 দিয়ে ভাগ করছি, নিচেরটা যেরকম এরকম আছে তো ভালো করে বুঝে দিচ্ছি, এখানে দেখো PH3 রয়েছে, এই 3-এর নিচে 3 লিখছি, তাহলে এর নিচেও 1 থাকবে, 1-এর নিচে 3 লিখবো, তাহলে এইটা 3 3 কেটে থাকবে 1 হবে, তাহলে এটাকে কত লিখতে পারি, অতএব এটাকে আমরা লিখতে পারি P1/3H, তাই তো, আর এটা তাহলে কত হবে, এটা 2/2 হবে, মানে H 0 1/2, মানে অক্সিজেন
1/2। এখান থেকে তাহলে হাইড্রোজেনকে সেম করলে বাকি যে পড়ে থাকছে কোনটা, পি আর অক্সিজেন, এর রেশিও কত আসছে, পি আমাদের কত আসছে 1/3, আর অক্সিজেন কত আসছে 1/2, তাহলে এটা কত হবে 2:3, এর রেশিও কত আসছে 2:3, 3 দুগুণে 6। এই যে গুণাগুণি গুণ অথবা এলসিএম করে গুণ করতে পারো, গুণাগুণি গুণ এইভাবে 2 একে 2 3 একে 3, বা 3 আর 2 এর এলসিএম কত 6, তাহলে 6কে এখানে গুণ করবো 1 × 6, মানে এরকম বলছি 1 6, তাহলে 3 দুগুণে 6 বসাবো, ইস্টু এটাতে কত হবে 1/2 × 6, মানে 3 দুগুণে 6 এটা, তাহলে বোঝা যাচ্ছে 2:3 এসছে। এইবার পি আর ও মিলে যে যৌগটা তৈরি করবে, পি আর ও মিলে যেই যৌগটা তৈরি করবে সেই যৌগটা কি হবে, বই দেওয়া আছে সেটা কি P2O3, সেটা কি হবে P2O3, তাহলে পি আর ও মিলে তৈরি করেছে আমাদের P2O3, তাহলে P2O3 তে পি আর অক্সিজেনের রেশিও কত, পি কত আছে 2, অক্সিজেনের কত রেশিও কত 3, তাহলে এখান থেকে যে রেশিওটা পাচ্ছি আর এখান থেকে যে রেশিওটা পাচ্ছি এই দুটো রেশিও সবসময় কি হতে হবে সেম, তবেই আমরা বলবো যে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ফলো করছে। তাহলে এইটার উত্তর কোনটা হবে, এইটা। আমি আরো দু একটা দেখিয়ে দিচ্ছি, বিটা কেন হবে না সেটা দেখো, বিটা কেন হবে না, কারণ এখানে আমরা কনসেপ্ট বুঝছি, বিটা দেখো কেন হবে না, বাকিগুলো কেন হবে না তোমরা চেক করবা, আমি বিটা চেক করে দিচ্ছি, বা আরও একটা চেক করে দিতে পারি। বিটাতে কি কি রয়েছে, পি এইচ, কি কি রয়েছে দেখো, পি একটা রয়েছে, এইচ একটা রয়েছে, ও একটা, তাহলে তিনটে রয়েছে, তাহলে পি এইচ আর ও, আমরা যে কোনো একটাকে ফিক্সড করবো, আমরা এইচকে ফিক্সড করছি, তাহলে এইচকে এখানে লিখবো, আর বাকি কি কি রয়েছে পি আর ও, তাহলে পি কে এখানে লিখলাম, ওকে এখানে লিখলাম, পি আর এইচ মিলে কি তৈরি করবে, এখানে দেওয়া আছে সেটা কি PH3, তাহলে PH3 তৈরি হলো এই জায়গাটায়। আর এইটা মিলে কি তৈরি হবে সেটাও দেওয়া আছে, কি জল, এই যে জল, তাহলে কি হবে H2O লিখলাম। এরপর আমরা কোনটা সমান করব বলেছি, এরপর কোনটা সমান করব বলেছি, আমাদের এরপরে যেটা সমান করতে হবে সেটা কি, যেটা ফিক্সড করেছিলাম, কোনটাকে ফিক্সড করেছিলাম হাইড্রোজেনকে, তাহলে আমাদের ওখানে হাইড্রোজেনের মানটাকে কি করতে হবে সেম করতে হবে, এখানে হাইড্রোজেন 3, এখানে হাইড্রোজেন কত 2, তাহলে একে আমরা কি করব, তাহলে এরমও করতে পারো, অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে একে আমরা 2 দিয়ে গুণ করছি আর একে আমরা 3 দিয়ে গুণ করছি, এইভাবে করে দিতে পারি, হ্যাঁ। তাহলে দেখো 3 দুকানে 6, এরা 3 দুকানে 6, তাহলে এটা কত আসছে P2 ও P2H6, দাঁড়াও ও লিখলাম ভুল করে, আবার বোঝা অসুবিধা এই বোর্ডের উপরে লেখা, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, অথবা এটাকে লিখতে পারি আমরা P2H6, এটা কত হবে তাহলে H6O3, ওইভাবে না করে এইভাবে করতে পারো, তাহলে এখানে H সেম হয়ে গেছে, তাহলে কি রেশিও পাবো আমরা P:O, এর রেশিও পি কত আছে 2 আর অক্সিজেন কত আছে 3, তাহলে 2:3 এসছে। এইবার কি, এই যে ওপরে যেটা লিখেছি এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে P2O3 তৈরি করবে, P2O5 তৈরি করবে, P2O3 তো দেওয়া নেই এখানে, কি রয়েছে P2O3 আর P2O5 দুটোই তৈরি করে, P2O3 আর P2O5 দুটোই, ওটা ওখানে ছিল অপশনে, এটা এখানে অপশনে রয়েছে, তাহলে P2O5 দেওয়া আছে, তাহলে আমরা এই দুটো মিলে কি তৈরি করেছে P2O5 তৈরি করেছে, তাই তো। তাহলে এখানে আমরা P:O যদি দেখি, P কত আছে 2 আর অক্সিজেন কত আছে 5, তাহলে কি সেম এসছে, এইটা আর এটা কি হতে হবে সেম হতে হবে, সেম এসছে আসেনি, যদি সেম না আসে তাহলে এটা ল অফ রেসিপ্রোকাল ফলো করে না, বোঝা যাচ্ছে ল অফ রেসিপ্রোকাল এটা ফলো করে না। আরেকটাও দেখিয়ে দিই, সি অপশনটাকেও দেখিয়ে দিই, আর বাকি দুটো তোমরা বাড়িতে করবা, এই দুটো বাড়িতে ট্রাই করবা, আর সিটাকে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো সিটা দেখানোর জন্য আমরা একটা স্লাইড নিচ্ছি, সিটাকে কি রয়েছে, সিতে কি রয়েছে নাইট্রোজেন দিয়ে রয়েছে, নাইট্রোজেন নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন, তাই তো। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন, আমি যদি হাইড্রোজেনকে ফিক্স করছি তাহলে হাইড্রোজেনকে ফিক্স করে দিচ্ছি, হাইড্রোজেনকে ফিক্স করলাম, একদিকে লিখবো অক্সিজেন, একদিকে লিখবো নাইট্রোজেন লিখবো, তাহলে এইটাকে আমরা ফিক্সড লিখছি। তাহলে অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন মিলে কি তৈরি করে, জল তৈরি করে, H2O লিখে দিলাম, আর এইটা মিলে কি তৈরি করবে NH3 তৈরি করবে, অ্যামোনিয়া, আর বইয়ে দেওয়াই আছে সেটা অ্যামোনিয়া তৈরি করবে, যে অ্যামোনিয়া তৈরি করেছে। তারপরে কি বলেছে, তারপরে দেখো এরপর আমরা কি করব, দেখো স্লাইডটা উপরে চলে গেছে এখানে, এটার পরে এটা, তারপরে দেখো কি হবে, এখানে আমরা কি সমান করব হাইড্রোজেনকে সমান করব, তাহলে এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে কি করব, একে 2 দিয়ে, একে 3 দিয়ে গুণ করব, আর নিচেরটাকে কত দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করছি, তাহলে এটা কত হবে 3 দুকানে 6, বা লিখতে পারি অথবা H6O3, আর এখানে কত হবে N2H6, N2H6 দুটো সেম, এই সেম সেম মিলেছে, তাহলে কি পড়ে থাকছে অক্সিজেন আর নাইট্রোজেনের অনুপাত কত হবে, অক্সিজেন কত আছে 3 আর নাইট্রোজেন কত আছে 2, পরেরটা দেখবো 3:2 আসে কিনা, যদি আসে তবেই কি বলবো, তবেই আমরা বলবো যে এটা হচ্ছে রেসিপ্রোকালের সূত্র ফলো করে। তারপরে কি হবে অক্সিজেন আর নাইট্রোজেন এই দুটো মিলবে, কোনটা কোনটা এই দুটো মিলে কি তৈরি করবে NO2 তৈরি করবে, NO3 তৈরি করতে পারে,
N2O4ও তৈরি করতে পারে, কিন্তু বইয়ে যেটা দেওয়া আছে, কোনটা দেওয়া আছে দেখো, N2O5 দেওয়া আছে। তাহলে কি লিখবো, N2O5 তৈরি করবে, N2O5, যেখানে নাইট্রোজেন আর অক্সিজেনের অনুপাত দেখো 2:5। তাহলে এটা কত আসছে, 3:2, আর ওটা কত আসছে, 2:5। তাহলে কি ফর্মুলা অ্যাপ্লাই হবে? হবে না। তাহলে কি সূত্র অ্যাপ্লাই হয়েছে? এখানে হয়নি। তাহলে রেসিপ্রোকালের সূত্র এটা মানে না। তাহলে বাকি দুটো ট্রাই করবো। এরপরে কোশ্চেনে চলে আসো, কি বলছে। বলছে যে জিঙ্ক সালফেট কন্টেন্টস, বলছে দেখো জিঙ্ক সালফেট কন্টেন্টস 22.65% অফ জিঙ্ক অ্যান্ড 43.9% অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। মানে একটা ক্রিস্টাল রয়েছে, যেই ক্রিস্টালটে জিঙ্ক সালফেটের একটা ক্রিস্টাল রয়েছে, সেখানে জিঙ্ক কত আছে, এত পার্সেন্ট জিঙ্ক আছে, আর এত পার্সেন্ট কি আছে, ওয়াটার আছে। এত পার্সেন্ট কি আছে, ওয়াটার আছে। বোঝা যাচ্ছে কি বললাম, এত পার্সেন্ট কি আছে, ওয়াটার আছে। তারপরে কি বলছে, ইফ দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, বলছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা ডেফিনেট প্রপোর্শন যদি ফলো করে ইজ ট্রু হয়, দেন দ্য ওয়েট অফ জিঙ্ক রিকোয়ার্ড টু প্রডিউস 20 গ্রাম অফ দ্য ক্রিস্টাল উইল বি। তাহলে যে তুমি একটা ক্রিস্টাল নিবা, সেই সেম ক্রিস্টালই নিচ্ছ, সেই সেম ক্রিস্টালের ভর কত দেওয়া আছে, 20 গ্রাম দেওয়া আছে। যদি এই 20 গ্রামে, তাহলে জিঙ্ক কত থাকবে। আমরা কি বলেছি, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন মানে কি, কোনো একটা নমুনা রয়েছে, নমুনাতে এ রয়েছে, মনে করো নমুনা এ, যেখানে 100 গ্রাম, নমুনার পরিমাণ কত, 100। যদি এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 3:8 হয়, বা পার্সেন্টেজ যদি মনে করো হাইড্রোজেনের পার্সেন্ট 20% হয়, আর অন্য একটা নমুনা রয়েছে, মনে করো 200 গ্রাম রয়েছে, সেখানেও এই হাইড্রোজেন কত পার্সেন্ট থাকবে, 20% থাকবে, আর ওদের অনুপাতও কত থাকবে, 3.8 থাকবে, যেটা আমি বলেছি, যেটা আমি কি বলেছিলাম। তাহলে এইটাকে আমরা কিভাবে করব, দেখো। তাই 20 গ্রাম যেটা নিচ্ছে, সেই 20 গ্রামে জিঙ্ক কত পার্সেন্ট থাকবে। প্রথমটাতে জিঙ্ক কত পার্সেন্ট ছিল, প্রথমটাতে জিঙ্ক ছিল হচ্ছে 22.65%। তাহলে 20 গ্রামেও কত থাকবে, 22.65% থাকবে। তাহলে 20 গ্রাম জিঙ্ক থাকবে, তাহলে জিঙ্ক থাকবে, লিখবো জিঙ্ক থাকবে সমান সমান, জিঙ্ক থাকবে লিখে সমান সমান কত, 22.65%, 22.65%। তাহলে 22.65% হলে এটা কাটাকাটি যদি আমরা করি, তাহলে কত আসবে দেখো, কাটাকাটি করলে, এক তো 20, এটা 2 দিয়ে গুণ করে দাও একবারে, 2 দিয়ে গুণ করলে এটা কত হবে দেখো, 5 দোকানে 10-এর শূন্য, হাতে 1, 6 দোকানে 12, 1-এ 13, 3, হাতে কত, 1, 2 দোকানে 4, 1-এ 5, আর 2 দোকানে 4, তারপরে এই একটা জিরো বসবে, আর এই দশমিক এখানে আসছে 2 ঘর পর, তারপরে পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে 100 হবে, তার মানে এখানে 2 এখানে পড়বে। তাহলে কত আসছে আমাদের, 4.53 গ্রাম, 4.53 গ্রাম। যদি এই ক্যালকুলেশন না বুঝো, তাহলে কমেন্টে জানিও, আমি পরে লেকচারের ডিটেলস আরও বলবো ভেঙে ভেঙে। পরে কোশ্চেন আসো, কি বলছে দেখো। পরের যে কোশ্চেনটা আসে, বলছে ওয়ান পার্ট অফ অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্ট এ রয়েছে, যার ওয়ান পার্ট কম্বাইন উইথ টু পার্ট অফ অ্যানাদার বি, সিক্স পার্ট অফ দ্য এলিমেন্ট সি combined with a four part of the element b. If a and c combine together, the ratio of their weights will be governed by। মানে কি বললো, বলছে যে, কি বলছে মানেটা দেখো, বলছে ওয়ান পার্ট অফ অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্টের ওয়ান পার্ট কম্বাইন করছে, এলিমেন্ট এ কম্বাইন করছে কার সঙ্গে, টু পার্ট অফ বি, মানে এর এক ভাগ আর বি এর দুই ভাগ বিক্রিয়া করছে, ওর প্রথম লাইনের মানে। তারপরে কি, সিক্স পার্ট অফ এলিমেন্ট সি রয়েছে, যেটা সি এর হচ্ছে কত ভাগ, 6 ভাগ, আর হচ্ছে ফোর এলিমেন্ট অফ বি, বি এর হচ্ছে কত, 4 ভাগ, বিক্রিয়া করছে। বিক্রিয়া করার পরে যদি এ আর সি কম্বাইন টুগেদার, এবং এ আর সি যদি একে অপরের সাথে বিক্রিয়া করে, তাহলে সেই রেশিওটা, যে রেশিও আসবে, সেই রেশিওটা কোন সূত্র ফলো করে। তাহলে সেই রেশিওটা কোন সূত্র ফলো করে। তো দেখো, প্রথম যে লাইনটা রয়েছে, সেই লাইনটার মানে কি, এ এক ভাগ, এর সামনে এক আছে, এক ভাগ মানে লিখলাম না, এর এক ভাগের সাথে কে বিক্রিয়া করছে, বি এর দুই ভাগ বিক্রিয়া করছে। পরে আরেকটা লাইন কি রয়েছে, সিক্স পার্ট অফ এলিমেন্ট সি এর কত, 6 ভাগের সাথে বি এর কত ভাগ বিক্রিয়া করছে, বি এর হচ্ছে 4 ভাগ বিক্রিয়া করছে, বি এর হচ্ছে 4 ভাগ বিক্রিয়া করছে। দেখো তিনটে এলিমেন্ট না, এ বি আর সি, এ বি আর সি তিনটে এলিমেন্ট, যদি তিনটে এলিমেন্ট থাকে আর একটা ফিক্সড থাকে, বি হচ্ছে ফিক্সড নিলাম, বি ওখানেও সেম, মানে ওখানেও বি রয়েছে, এখানেও বি রয়েছে, বি কে ফিক্সড করব, বি যদি সেম থাকে, আর এরা এখানে এ নি, আর যদি এখানে সি নি, এ নি আর সি নি, এ আর সি যদি নি, তাহলে এ আর বি যদি বিক্রিয়া করবে, কত অনুপাতে বিক্রিয়া করছে দেখো, এ হচ্ছে কত ভাগ, এখানে রেশিও জানি না কি প্রোডাক্ট আসবে, তাহলে খালি রেশিও লিখছি, এইচ টু বি রেশিও কত আছে, এ হচ্ছে 1 আছে, বি হচ্ছে কত আছে, 2 আছে, বি হচ্ছে কত আছে, 2 আছে, বি হচ্ছে কত আছে, 2 আছে। একইভাবে পরেরটায় যদি দেখো, এখানে দেখো,
এখানে 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 কত করব আমরা, বি ইস টু সি করবো। তাহলে বি ইস টু সি, বি কত 4 আর সি কত 6। তাহলে এইটাকে যদি কাটাকাটি করি 2 ইস টু কত 3, মানে বি সেম হয়ে গেছে দেখো, বি সেম, এখানেও বি সেম, বি সেম বি সেম এসছে। তাহলে বি সেম আর বি সেম এসছে, তাহলে এ আর সি এই দুটো এবার বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে, এ ইস টু সি উৎপন্ন করবে। এর রেশিও কত এসছে 1 আর সি রেশিও কত এসছে 3। তাহলে এটা কোন সূত্রে অ্যাপ্লাই হয়, এইটা তখনই হয় কখন, এই সূত্রটা কখন হয় যখন ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ফলো হয় না, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ফলো, একটু আগেই দেখিয়েছিলাম আমরা, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ফলো করলে এই সূত্র। পরের কোশ্চেন দেখো কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্ডিকেটস দ্যাট ল অফ মাল্টিপল প্রপোর্শনস ইজ বিং ফলোড, মানে নিচের যে চারটে অপশন রয়েছে চারটে অপশনের মধ্যে কোনটা ল অফ মাল্টিপল প্রপোর্শনস ফলো করছে। তো প্রথম অপশনটা দেখো, বলছে স্যাম্পল অফ কার্বন ডাইঅক্সাইড টেকেন ফ্রম এনি সোর্স উইল বি অলওয়েজ কার্বন অ্যান্ড অক্সিজেনের রেশিও, মানে কি তুমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করছো যে কোনো পদ্ধতির মাধ্যমে, মনে করো এ থেকে এ পদ্ধতির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছো, যেখানে কার্বন আর অক্সিজেনের রেশিও কত দেওয়া আছে 1:2। বি একটা পদ্ধতি, সেখান থেকে তৈরি করছো, সেখান থেকে কার্বন আর অক্সিজেনের রেশিও কত আসছে 1:2। তাহলে এটা কখন হয়, বারবার বলছি এটা কখন হয়, এটা ল অফ কি কনস্ট্যান্ট প্রপোর্শন বা ডেফিনেট প্রপোর্শনের জন্য এটা হয়, তাহলে এটা হবে না, এটা হবে না। বিটটা দেখো, বলছে কার্বন ফর্ম টু অক্সাইড, নেমলি কার্বন হচ্ছে দুটো অক্সাইড তৈরি করছে, নেমলি সাধারণত কি CO2 আর CO, হোয়ার mass of oxygen which combine with a fixed mass of carbon in the sample ratio 2:1, মানে কি, মানে বলছে যে কার্বন কার্বন যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, কার্বন যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া করে কটা তৈরি করছে, কটা ফর্ম তৈরি করে, এর বিক্রিয়া করে দুটো তৈরি করে, একটা CO2 কার্বন ডাইঅক্সাইড আর একটা কি কার্বন মনোক্সাইড তৈরি করে, কার্বন মনোক্সাইড তৈরি করে। এখানে কার্বন তো ফিক্সড, এখানে কার্বনকে ফিক্সড করা হয়েছে, যদি কার্বন ফিক্স থাকে তাহলে এদের রেশিও কত আসছে, এটা 2:1, তাহলে এদের রেশিও কত 2:1। এই 2:1 কখন হয়, যখন ল অফ মাল্টিপলকে প্রপোর্শনকে ফলো করে, মানে একটা ফিক্স থাকবে আর বাকিটা ওর মাল্টিপলে থাকবে, 2 1 3 এইভাবে আসবে, তাহলে এটা এটা কি ল অফ মাল্টিপল প্রপোর্শনসকে ফলো করছে। এটা বোঝা গেল কি বললাম। তো দেখো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে আরো কিছু প্রবলেম করব, তারপরে আবার নতুন যে টপিক থাকবে এর সাথে সেটা স্টার্ট করছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।